আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের জন্য গরমকালে গরম গরম একটা গল্প নিয়ে হাজির হলাম। আজকের এই গল্পটা কোনো চাইনিজ গল্প না, কোনো কোরিয়ান গল্প না। আজকের এই গল্পটা সম্পূর্ণ জাপানিজ একটা গল্প। আজকের এই গল্পের মধ্যে তোমরা দেখতে পাবে সত্যিকারের একটা লাভ স্টোরি, যেটার মধ্যে অনেক ইমোশন প্লাস কেয়ারিং, ভালোবাসা, লাইক আগেরা বাগেরা অনেক কিছু থাকবে, যেটা কিনা স্কুল লাভে একটা ড্রামা। আমি আশা করি তোমাদের কাছে খুব ভালো লাগবে। হ্যাঁ, আমি তাকুর ইসলাম সাবিন। তোমরা হয়তোবা আমাকে চিনো, জানো, অনেকে হয়তোবা জানো না। সো আজ থেকে আমরা নতুন করে নতুনভাবে আমাদের এই চ্যানেলটাকে আবারও উপরে তুলে নিব। সো 2 লাখ সাবস্ক্রাইবার হইতে খুবই কম সাবস্ক্রাইবার লাগে। আশা করি তোমরা সাবস্ক্রাইব করবা। এখন থেকে আমি ভালোভাবে ভিডিও বানানোর চেষ্টা করব, তোমরা আমার পাশে থাকবা। আর হ্যাঁ, লাইক করতে কিন্তু ভুলবা না, অবশ্যই লাইক করে দিবা। আর হ্যাঁ, মিষ্টি মিষ্টি কমেন্ট করবা। তাহলে চলো গল্পটা শুরু করি। গল্পের শুরুতে আমাদেরকে নিনাকে দেখানো হয় যে কিনা ট্রেনের মধ্যে ঘুমাচ্ছিল। ওর ঘুম ভাঙলে ও সাইডে রিন নামে একটা ছেলেকে দেখতে পায়। রিন আসলে ওদের স্কুলের খুবই হ্যান্ডসাম একটা ছেলে, যার পিছনে অনেক অনেক মেয়েরা পাগল। ও যখনই রিনকে দেখে ও সাথে সাথে ওর বান্ধবীদেরকে মেসেজ করে বলে, আমাদের স্কুলের ক্রাশ রিন আমার পাশেই বসে আছে। এ বলে ও রিনের দিকে হা করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রিনের ঘুম ভাঙলে রিন বুঝতে পারে ওর স্টেশন চলে এসেছে। ও দৌড়ে সেখান থেকে বের হতে নিলে হিরোইনের ব্যাগের সাথে ওর ধাক্কা লাগে। যেই পর্যায়ে হিরোইনের ব্যাগ থেকে একটি জিনিস পড়ে নিচে আর সেটা ভেঙে যায়। রিন তাড়াতাড়ি করে নিনার কাছে সরি বলে, তুমি কোন ক্লাসে পড়ো বলো আমায়, আমি কাল তোমাকে এমন একটা কিনে দিব। তখন নিনা বলে, আরে কোনো সমস্যা নেই, তুমি যাও। তখন রিন বলে, আমি বলতে বলেছি তুমি কোন ক্লাসে পড়ো। তখন নিনা বলে, আর রিন সেখান থেকে বেরিয়ে পড়ে। পরের দিন নিনা ওর ক্লাসেই ছিল। ও ভাবছিল ওর বান্ধবীদেরকে বলবে কাল ওর সাথে কি কে ঘটেছে। ঠিক ওই পর্যায়ে ওর ছোটবেলার বন্ধু দাইকি নিনাকে জিজ্ঞেস করে, আচ্ছা তোর ব্যাগের এখানে না একটা বেস ছিল, ওইটা কোথায়? ওইটা কি তুই হারিয়ে ফেলেছিস? তখন নিনা বলে, ওইটা তো কাল স্টেশনে ভেঙে গিয়েছে। তখন নিনার বান্ধবী সায়ুরি বলে উঠে, ও মা, তুই দেখি ওর ছোট ছোট সব কিছুই খেয়াল রাখিস, তুই কি ওকে পছন্দ করিস? এমন কথা শুনে দাইকি সেখান থেকে বেরিয়ে পড়ে। আর ওর বান্ধবীরা নিনাকে জিজ্ঞেস করে, কিরে তোদের মধ্যে কি কিছু চলছে নাকি? তখন নিনা বলে, আরে না, তেমন কিছুই না। ও আর আমি ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি, একসাথেই পড়াশোনা করছি। ও তো কখনো আমাকে তেমন কিছুই বলেনি, আর আমিও কখনো ওর মধ্যে তেমন কিছুই দেখিনি। দেন নিনা যখন বাহিরে আসে তখন ওর সাথে রিনের দেখা হয়ে যায়, যেখানে রিন ওর জন্য নতুন একটা বেজ কিনে নিয়ে এসেছিল। নিনা, আসলে আমি তোমারটার মতোই খুঁজেছিলাম, কিন্তু তেমন কোথাও খুঁজে পাইনি, তাই আমি তোমার জন্য এইটা নিয়ে আসলাম। আই হোপ তোমার ভালো লাগবে। তখন নিনা ওইটা হাতে নিয়ে বলে, হ্যাঁ অবশ্যই, এইটা খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। ঠিক তখন সেখানে দাইকি চলে আসে আর রিন চলে যায়। দাইকি বলে, ওমা, তুই আবার মেয়েদের টাইপের জিনিসপত্র কবে ব্যবহার করা শুরু করলি? এমন কথা শুনে নিনা বলে, আরে চুপ কর, চল এখান থেকে চল। এইদিকে আমরা দেখতে পাই রিন ওর কথাটা শুনে ফেলেছে। আসলে গাইস, থাকে না কিছু মেয়েরা একটু ছেলে ছেলে ভাব নিয়ে থাকা পছন্দ করে, একটু ছেলেদের মতো অ্যাক্ট করে আর কি, লাইক হয় না আর কি, ওরকম টাইপেরই আমাদের নিনা। আপনারা হয়তো বা বুঝতে পারছেন, আমি যদি নাও বুঝাতে পারি আপনারা হয়তো বা বুঝতে পারছেন। যাই হোক, নিনা যখন ট্রেনের জন্য অপেক্ষা করছিল ঠিক তখন ওর পাশে এসে বসে রিন আর ওকে বলে, আমি জানি ওই জিনিসটা তোমার ভালো লাগেনি, তোমার ওইটা ব্যবহার করতে হবে না, ওইটা আমাকে দিয়ে দাও, আমি তোমার জন্য এক্স্যাক্ট ওরকমই খুঁজে নিয়ে আসবো। তখন নিনা বলে, না, এটা আমার ভালো লেগেছে, আমার খুব পছন্দ হয়েছে। তখন রিন চুপ করে থাকে আর নিনা ওর দিকে হা করে তাকিয়ে থাকে, ভাবতে থাকে একটা ছেলে এতটা হ্যান্ডসাম কি করে হতে পারে। গাইস, একটা মজার কথা বলি, একটু ড্রামার থেকে সরে। হ্যাঁ, রিনের মধ্যে আমি তেমন কিছুই দেখতে পাচ্ছি না অ্যাজ একটা ছেলে হিসেবে যে ওকে ভালো লাগবে লাইক, বাট আমাদের নিনা কিন্তু খুবই সুন্দর। হয়তোবা আমি ছেলে দেখে আমার কাছে ওর মধ্যে ওরকম স্পেশাল কিছুই দেখাচ্ছে না, লাইক হ্যান্ডসাম এমন কিছু, বাট হ্যাঁ নিনা অনেক বেশি কিউট। আপনারা একটু বলবেন কমেন্ট বক্সে যে আসলেও কি রিন ততটাই হ্যান্ডসাম যতটা এই গল্পের মধ্যে দেখানো হচ্ছে। যাই হোক, আমরা গল্পে ব্যাক করি। আপনারা যারা এখনো ভিডিওটা দেখছেন অবশ্যই একটা লাইক করবেন। হ্যাঁ, থ্যাংক ইউ লাইক করার জন্য। ভিডিওর মাঝখানে তোমাদের হাত থেকে আমি 2টা মিনিট কেড়ে নিচ্ছি, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শোনো। আসলে আমি আমার স্বপ্ন পূরণ করতে চলেছি, অনেক দিনের প্রিপারেশন আর অনেক হার্ডওয়ার্কের পর ফাইনালি আমি আমার ক্লোদিং ব্র্যান্ড স্টাইলসো বিডি লঞ্চ করতে চলেছি। খুবই কম দামে ভালো কোয়ালিটির প্রোডাক্ট, যতটুকু সম্ভব
ততটুকু আমরা তোমাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। তোমরা অনেকেই অনলাইনে প্রতারিত হও, অনলাইনে যেমনটা দেখো তেমনটা হাতে পাও না। কিন্তু হ্যাঁ, স্টাইলোসোবিডি মানে আমার ব্র্যান্ড, তোমাদের ব্র্যান্ড। স্টাইলোসোবিডি শুধুমাত্র একটা ওয়েবসাইট নয়, এটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, দেন আদার্স অনেকগুলো সোশ্যাল মিডিয়াতে থাকছে। এই ব্র্যান্ডের মধ্যে তোমরা মেয়েদের কালেকশন, ছেলেদের কালেকশন পেয়ে যাবে। ছেলেরা মডার্ন ফ্যাশনের যত কালেকশন রয়েছে সেই সব কিছু দেখতে পাবে, আর মেয়েরাও শাড়ি, বোরখা, টু পিস, ওয়ান পিস, লাইক এমন আর অনেক কিছু পেয়ে যাবে। ইতিমধ্যে আমরা ঈদের আগে টু পিস আনার চেষ্টা করছি, যেগুলো তোমাদের কাছে খুব ভালো লাগবে। অলরেডি যদি তোমরা এখনই আমাদের ওয়েবসাইট ভিজিট করো তখন তোমরা কিছু ডেমো প্রোডাক্ট দেখতে পাবে, যেখানে মেয়েদের একটা কালেকশন তোমাদেরকে দেখাই, এইটা তোমরা দেখতে পাচ্ছ। এরকম টাইপের প্রোডাক্ট আমরা আনতে চলেছি। হ্যাঁ, তোমরা আমার কাছ থেকে ভালো কোয়ালিটির প্রোডাক্ট পাবা, এটা আমি নিজে তোমাদের কাছে প্রমিস করছি। বাজারের মূল্য থেকে আমি অনেকটা কমে দেওয়ার ট্রাই করব, কারণ যেহেতু আমাদের নতুন ব্র্যান্ড, তাছাড়া তোমরা আমার পরিবার, তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে যারাই যাবা অবশ্যই ইউটিউব থেকে এসেছি এমনটা নোটের মধ্যে লিখে দিবা, তখন আমি তোমাদেরকে কিছুটা ডিসকাউন্ট দিব, কারণ তোমরা আমার পরিবার। আর হ্যাঁ, অবশ্যই সবাই ফেসবুক পেজটাকে ফলো করে দিবা, যেহেতু একেবারেই নতুন, তোমাদের সাপোর্টের আমার অনেক বেশি দরকার। সবগুলো সোশ্যাল মিডিয়ার লিঙ্ক আমরা ডিসক্রিপশনে রাখছি অথবা কমেন্ট বক্সে রাখছি, সেখান থেকে অবশ্যই ফলো করে দিবা। আর তোমার পছন্দের প্রোডাক্টটা ঈদের আগে আমাদের ওয়েবসাইট থেকে কিনবে আশা করি। তাহলে সব বাদ দিয়ে এখন চলো ভিডিওতে ব্যাক করি। পরের দিন সকালবেলা আমাদেরকে নিনাকে দেখানো হয় যে কিনা ক্লাসে বসে বসে ফ্যাশন দেখছিল, কিভাবে আঙ্গুলের মধ্যে নেল পালিশ দিতে হয়, কিভাবে মেয়েদের মতো গুছিয়ে চলতে হয়। কারণ ও তো ছোটবেলা থেকেই নর্মাল এবং সিম্পল থেকেছে, ওর জানা নেই মেয়েদের মতো করে কি করে ফ্যাশন করতে হয়, কিভাবে থাকতে হয়। ওর বন্ধুকে জিজ্ঞেস করে, দাইকি দেখ এই মেয়েটা কতটা সুন্দর, অনেক ফ্যাশন জানে, ওর পিছনে হয়তো হাজার হাজার ছেলেরা পাগল। তখন দাইকি বলে, তুই যেমনটা ভাবছিস তেমনটা না, ও আমার বড় বোন। তখন নিনা অনেক অবাক হয়ে বলে, সিরিয়াসলি এটা তোর বোন? এত বড় একটা মডেল তোর বোন? কখনো তো আমি দেখলাম না। তখন দাইকি বলে, আরে ও সবসময় ঢাকার বাইরে থাকে, এজন্য হয়তো বা তোর সাথে কখনো দেখা করাতে পারিনি। দেন ক্লাস শেষে নিনা সায়ুরির কাছে আসে আর ওর কাছ থেকে নেল পালিশ পরে নেয়। ও প্রথমবারের মতো নেল পালিশ দিয়ে অনেক খুশি ছিল। ও সায়ুরিকে জিজ্ঞেস করে, আচ্ছা বলতো, হঠাৎ হঠাৎ না কেন যেন আমার বুকের মধ্যে না অন্যরকম একটা ব্যথা অনুভব হয়, কিন্তু ওইটা খারাপ লাগে না, ভালোই লাগে, এইটা কেন হয়? তখন সায়ুরি বলে, তুই আগে এটা আমাকে বল যে তুই কাউকে পছন্দ করিস? আসলে এই সব কিছু কারোর প্রেমে পড়লে হয়। তখন আমাদের হিরোইন ভাবতে থাকে, তার মানে কি ও রিনের প্রেমে পড়ে গিয়েছে? এখন ওর কি করা উচিত? তাড়াতাড়ি নিনা রেল স্টেশনে চলে আসে এবং চারপাশে রিনকে খুঁজতে থাকে। ও মনে করে যে ও হয়তো দেরি করে ফেলেছে, রিন হয়তো বা চলে গেছে। ঠিক ওই সময় রিন ওর কাছে আসে আর ওকে বলে, কোথাও কোনো সিট নেই, তুমি এখানে বসতে পারো। এখানে নিন অনেকটা ঘাবড়ে যায় আর সিটের মধ্যে বসে পড়ে আর মনে মনে ভাবতে থাকে, ওকে এই সিটটা আমার জন্যই রেখেছে, ও কি আমার জন্যই অপেক্ষা করছিল? কিছুক্ষণ পর রিন ওর পাশেই বসে এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। একটা সময় ওরা দুজন একে অপরের কাঁধে কাঁধ লাগিয়ে ঘুমিয়ে পড়ে আর ওদের দুজনকে দূর থেকে নান্দো নামে একটি ছেলে দেখতে থাকে। আসলে নান্দো নিনাকে অনেক দিন ধরে পছন্দ করে, কিন্তু কখনো সাহস করে বলতে পারেনি। কিছুক্ষণ পর হিরোইন রিনকে ডাক দেয়, ওঠো, তোমার স্টেশন চলে এসেছে, এই ওঠো ওঠো। কিন্তু রিন ওঠে না। যখনই ওর স্টেশন পার হয়ে যায় তখনই রিনের ঘুম ভাঙে। তখন রিন বলে, উফ, তুমি আমাকে ডাক দিলে না কেন? তখন নিনা বলে, আরে আমি তোমাকে অনেকবার ডাক দিয়েছি, তুমি ওঠোনি, এখন কি হবে? তুমি এক কাজ করো, এই স্টপে নেমে যাও। তখন রিন বলে, না না, তার কোনো দরকার নেই, যেহেতু আমার স্টেশন মিস হয়ে গেছে, এখন আমি তোমাকে একবারে বাড়ি দিয়ে দেন বাড়ি ফিরবো। এমন কথা শুনে নিনার হার্টবিট আবারও অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে আমাদেরকে দাইকি এবং ওর বড় বোন মায়ুকে দেখানো হয়। ওরা দুজনে একসাথে বসে কথা বলছিল, যেখানে দাইকির মনটা খুবই খারাপ ছিল, কারণ ওদের বাবা মার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে, যার কারণে ওরা এই শহর ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছে। দাইকি মন খারাপ করে থাকে যে নিনাকে ছেড়ে ওকে অনেক দূরে চলে যেতে হবে। এইদিকে রিন এবং নিনা হাঁটতে হাঁটতে ওদের বাড়ির কাছে চলে আসে। এইখানে নিনা বলে, আসো বাড়িতে আসো, আমি তোমাকে কিছু বানিয়ে দিই। তখন রিন বলে, না না, অনেক রাত হয়ে গেছে, অন্য কোনো দিন, তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, গুড নাইট। এই বলেও যখন চলে যাচ্ছে তখন নিনা মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ওকে এতবার করে ডাকলাম, ওর ঘুম ভাঙেনি,
যখনই স্টেশন পার হয়ে গেল তখনই ওর ঘুমটা ভাঙলো। তার মানে কি ও এটা ইচ্ছে করে করেছে আমাকে বাড়ি অবধি পৌঁছে দেওয়ার জন্য? এই ভেবে ওর বুকের মধ্যে আবারও সেই ব্যথাটা অনুভব করছিল আর মনে মনে একটু খুশি হচ্ছিল। দেন আমাদেরকে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে দাইকি নিনাকে নিয়ে ছাদে চলে এসেছিল। ও নিনাকে বলছিল, আসলে আমি তোকে না সেই ছোটবেলা থেকে পছন্দ করি, আর এই জন্যই আমি সবসময় তোর সাথে সাথে থেকেছি। আমি তোকে ভালোবাসি নিনা, তোর এখন বলতে হবে না, তুই চাইলে সময় নিতে পারিস। তখন নিনা ওকে সরি বলে। তখন দাইকি বলে, হ্যাঁ আমি জানি আমি অনেক দেরি করে ফেলেছি, তুই রিনকে ভালোবাসিস। তখন নিনা অবাক হয়ে বলে, এটা তুই কিভাবে জানিস? তখন দাইকি বলে, তোর একটা বিষয় আগে থেকে জেনে রাখা ভালো, রিনের গার্লফ্রেন্ড রয়েছে, আর সে আর কেউ নয়, আমার বড় বোন মায়ু। এমন কথা শুনে নিনা অনেক বেশি অবাক হয়ে যায়। এখানে নিনা বলে, যদিও ও অন্য কাউকে ভালোবাসে, কিন্তু ওর প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। তখন দাইকিও বলে, যেহেতু তুইও অন্য কাউকে ভালোবাসিস, তোর প্রতিও আমার ভালোবাসা কখনো বদলাবে না। হয়তো আমি দেরি করে ফেলেছি। নিনা ওকে থ্যাংক ইউ বলে ওকে বোঝার জন্য, আর ওকে নিজের খেয়াল রাখতে বলে। এই বলে ও সেখান থেকে চলে যায়। ও চলে যাওয়ার পর সেখানে সায়ুরি চলে আসে। তখন দাইকি বলে, তুই এখানে কি করছিস? তুই সবকিছু শুনে নিয়েছিস, আচ্ছা এই বিষয়ে কাউকে বলিস না। তখন সায়ুরি বলে, যেহেতু তুই নিনাকে তোর মনের কথা বলে দিয়েছিস, তাহলে আজও আমিও বলে দিতে চাই, আমার ক্রাশ যদি অন্য কাউকে ভালোবাসে, তাহলে তার উপর থেকে আমার ভালোবাসা কখনো বদলাবে না। এমন কথা শুনে দাইকি অবাক হয়ে যায় যে সায়ুরি ওকে ভালোবাসে। ও তো এই বিষয়ে কখনোই বুঝতে পারেনি। এইদিকে প্রতিদিনের মতো রিনা এবং নিনা একসাথে আবারও বাড়ি যাচ্ছিল। এই পথে ওরা দুজন একে অপর সাথে হেসে হেসে কথা বলছিল। নিনা তো এক চোখে রিনকে দেখে যাচ্ছিল। ওর মনের ভিতর ধুকধুক ধুকধুক করছিল। ও বুঝতে পারে ও রিনকে অসম্ভব ভালোবাসে। রিন যখন নেমে পড়ে তখন নিনা চিৎকার করে বলে, রিন একটু দাঁড়াও। ব্যাস ওর কাছে আসে আর ওকে ওর মনের কথা প্রকাশ করে। রিন, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি তোমায়। তখন রিন বলে, আম সরি, আমার গার্লফ্রেন্ড আছে। তখন নিনা বলে, আমি জানি তোমার গার্লফ্রেন্ড আছে, তবুও আমি তোমাকে অনেক ভালোবাসি। এখানে রিন অবাক হয়ে যায়, অদ্ভুত, তুমি যেহেতু জানো আমার গার্লফ্রেন্ড আছে তাও আমাকে ভালোবাসো। তখন নিনা বলে, যদিও তুমি অন্য কাউকে ভালোবাসো, তোমার প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না। আচ্ছা, তোমার যেহেতু গার্লফ্রেন্ড আছে, আমরা কি বন্ধু হয়ে থাকতে পারি? তখন রিন হাসি মুখে বলে, হ্যাঁ অবশ্যই, এতটুকু তো আমি করতেই পারি। এদিকে নিনার বাসায় সায়ুরি এসেছিল। নিনা সায়ুরির কাছে স্বীকার করে যে ও রিনকে প্রপোজাল দিয়েছে। যদিও রিন অ্যাকসেপ্ট করেনি কারণ ওর গার্লফ্রেন্ড আছে, বাট ও অনেক খুশি, ও নিজের মনের কথা বলতে পেরেছে। তখন সায়ুরি বলে, আজ আমিও দাইকিকে আমার মনের কথা বলে দিয়েছি। তখন নিনা অনেকটা অবাক হয়, তুই দাইকিকে ভালোবাসতি, কখনো বলিসনি কেন? তখন সায়ুরি ওকে জড়িয়ে ধরে। পরের দিন আমাদের হিরোইন যখন স্কুলে আসে তখন দাইকিকে দেখে ওর অনেক লজ্জা হচ্ছিল, কারণ দাইকি গতকাল ওকে প্রপোজাল দিয়েছে। এখানে ও তাড়াতাড়ি করে সেখান থেকে পালায়। এইদিকে আবার দাইকির পিছনে সায়ুরি চলে আসে। ও এসেই দাইকিকে গুড মর্নিং বলে, যা দেখে দাইকুর কাছে অনেক বেশি নার্ভাস ফিল হয় এবং ও তাড়াহুড়া করে এদিক ওদিক বাড়ি খেয়ে সেখান থেকে ভাগে। আর সায়ুরি হাসতে থাকে। যাই হোক, নিনা অপেক্ষা করছিল কখন রিন আসবে ও রিনকে গুড মর্নিং বলবে। ও চুপি চুপি রিনকে দেখে যে রিন ওর দিকে আসছে। ও রেডি হয়ে যায় রিনকে গুড মর্নিং বলবে। যখনই বেরিয়ে গুড মর্নিং বলে তখন সেখানে আন্ধ ছিল। ও কি গুড মর্নিং বলবে, আন্ধ ওকে গুড মর্নিং বলে। আর ওকে বলে, তুমি সেই মেয়েটা না যে কিনা গতকাল রিনকে স্টেশনে প্রপোজাল দিয়েছিলে? ও, রিন তো তোমাকে রিজেক্ট করে দিয়েছে। ও এত জোরে এই কথাটা বলে যে আশেপাশে থাকা সব মেয়েরা ওদের এই কথা শুনে নেয়। আর আমাদের হিরোইন তো লজ্জায় ওর মুখ ঢাকতে শুরু করে। ক্লাসে বসেও ও পর্দা দিয়ে নিজের মুখ ঢেকে রাখে যে মানুষ ওকে কি বলবে, যে ক্লাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেকে ও প্রপোজাল দিয়েছে আর রিজেক্টও হয়ে গিয়েছে। ওর কাছে পুরোটা দিন আনইজি ফিল হয়। দেন স্যার নিনাকে পাঠায় রিনের ক্লাসে একটা কপি নিয়ে আসার জন্য। তখন হিরোইন একটু ঘাবড়ে ঘাবড়ে রিনের ক্লাসে চলে আসে আর ওকে বলে, স্যার আমাকে পাঠিয়েছে এখান থেকে একটা কপি নেওয়ার জন্য। তখন রিন বলে, আচ্ছা ঠিক আছে, একটা বেঞ্চে বসে পড়ো, কিছুক্ষণের মধ্যেই ম্যাম আসছে। ঠিক ওই সময় পিছন থেকে আনন্দ চলে আসে আর ওকে বলে, ও মা মিস, আপনি কি আমাকে খুঁজছেন? আমি জানি আমি খুব হ্যান্ডসাম, আপনি আমাকে পছন্দ করেন, তাই বলে আমার ক্লাসরুমে চলে আসবেন? এখানে নিনা অনেক বেশি লজ্জা পেয়ে যায়। তখন রিন বলে, তোরা দুজন একজন একজনকে চিনিস? তখন আনন্দ বলে, ও
ও আমাকে চিনে না, বাট আমি ওকে চিনি। আসলে আন্দো এবং রিন ওরা দুজনই একে অপরের ভালো বন্ধু বা বেস্ট ফ্রেন্ডও বলতে পারেন। দেন ক্লাস শেষ হলে কিছু মেয়েরা আমাদের হিরোইনকে নিয়ে একটি কর্নারে চলে আসে। ওদের পিছু পিছু আন্দো এবং রিনও চলে আসে। রিন এবং আন্দো উপর থেকে দেখতে থাকে যেখানে মেয়েগুলো হিরোইনকে বুলি করছিল। হিরোইনকে বলছিল, হা 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 হা, ক্লাসের এত হ্যান্ডসাম ছেলেকে তুমি প্রপোজাল দিয়েছো? একবার নিজের চেহারা দেখেছো? তোমাকে তো মুখের উপর রিজেক্ট করে দেওয়া হয়েছে। হা হা হা, তুমি কি ভেবেছো রিন তোমাকে ভালোবাসবে? তুমি কি জানো না রিনের গার্লফ্রেন্ড আছে? তখন নিনা বলে, এ কেমন আজব কথা, কোথাও লেখা আছে যে কারো গার্লফ্রেন্ড থাকলে তাকে ভালোবাসা যাবে না? আমি ওকে ভালোবাসি, আমি সাহস দেখিয়ে প্রপোজাল দিয়েছি, তোমরাও তো পছন্দ করো, কিন্তু কখনো তো সাহস দেখিয়ে বলতে পারোনি। আর ওর গার্লফ্রেন্ড আছে বলে আমার কোনো আফসোস নেই। কারো যদি গার্লফ্রেন্ড থাকে তাকে ভালোবাসা যাবে না এমনটা তো কোথাও লেখা নেই। আর ভালোবাসা কি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দেখে হয় যে কারো গার্লফ্রেন্ড থাকলে তুমি তাকে ভালোবাসতে পারবে না আর না থাকলে তুমি ভালোবাসতে পারবে? ভালোবাসা মন থেকে হয়, ভাবনা চিন্তা থেকে নয়। এইদিকে রিন এমন কথা শুনে অনেকটা অবাক হয়ে যায় যে মেয়েটা কি আসলেও পাগল। যাক, ক্লাস শেষে রিন গিয়ে ওর গার্লফ্রেন্ডের সাথে দেখা করে। আর এইদিকে নিনা মায়ু এবং রিনকে একসাথে দেখে ওর খুব খারাপ লাগছিল। ঠিক তখন ওর কাছে এসে দাঁড়ায় আন্দো। আন্দো ওকে বলে, কি কি দেখছো, চলো আমার সাথে চলো। এই বলে ও নিনাকে নিয়ে রিন এবং মায়ুর কাছে চলে আসে। ব্যাস, ওরা সবাই একে অপরের সাথে পরিচয় হয় এবং একটা ক্যাফেতে এসে খাবার খেতে শুরু করে। এইখানে নিনা খুবই রিল্যাক্স হয়ে বার্গার খাচ্ছিল, যেটা দেখে মায়ু বলে, তুমি এত বেশি রিল্যাক্স হয়ে কি করে খাচ্ছ? ইস, আমি যদি তোমার মতো রিল্যাক্স হয়ে বার্গার খেতে পারতাম। আসলে আমি যে এজেন্সিতে কাজ করি সেখানে বার্গার খাওয়া নিষিদ্ধ, তাই আমার ইচ্ছে করলেও আমি যেটা সেটা খেতে পারি না। আর হ্যাঁ, তোমাকে বার্গার খাওয়া অবস্থায় দেখতে খুবই কিউট লাগছে। তখন আন্দো ফাল দিয়ে উঠে বলে, হ্যাঁ, বার্গার খাওয়ার পরেও ওকে খুব কিউট লাগবে, কারণ ও অনেক কিউট। এমন কথা শুনে নিনা একটু অবাক হয়ে আন্দোর দিকে তাকায়। এইখানে রিন এবং মায়ু একে অপরকে নিয়ে রোমান্টিক কথা বলছিল, যে বিষয়টা হিরোইনের কাছে ভালো লাগছিল না। আর এই জিনিসটা আন্দো খেয়াল করে। এমনকি রাস্তা পার হওয়ার সময় মায়ু এবং রিন একে অপরের হাত ধরে রাস্তা পার হচ্ছিল, যেটা দেখে হিরোইনের খুব কষ্ট হচ্ছিল। তখন আন্দোকে বলে, ওদেরকে ওদের মতো যেতে দাও, চলো আমরা এই দিক দিয়ে বাড়ি যাই। এই বলে ও নিনার হাত ধরে মনের খুশিতে দৌড়াতে শুরু করে, কারণ এত বছর ধরে ও যে মেয়েটাকে দূর থেকে পছন্দ করত, আজ সেই মেয়ের হাত ধরে ও দৌড়াতে পারছে। অন্যদিকে রিন ওদের দুজনকে একসাথে এইভাবে দেখে হাঁ করে তাকিয়ে থাকে আর খুব অবাক হয়ে যায়। এখানে আন্দো নিনাকে বলে, আমি জানি ওদের দুজনকে একসাথে দেখে তোমার খুব কষ্ট হচ্ছে, তাই আমি তোমাকে নিয়ে সেখান থেকে চলে এসেছি। তখন নিনা ওকে থ্যাংক ইউ বলে আর ওকে বলে, তুমি যখন কাউকে ভালোবাসবে তখন তুমি বুঝবে তাকে অন্যের সাথে দেখতে কতটা কষ্ট হয়। এমন কথা শুনে আন্দো একটু মন খারাপ করে আর ভাবতে থাকে, কারণ ও নিজেও তো নিনাকে অনেকটা ভালোবাসে। আর ও যখন দেখে নিনা রিনের পিছনে ছুটছে তখন ওর খুবই কষ্ট হয়। পরের দিন যখন আন্দো স্কুলে আসে তখন রিন ওকে দাঁড় করিয়ে বলে, আচ্ছা কালকে তোরা দুজন এইভাবে হাত ধরে দৌড়াচ্ছিলে কেন? তখন আন্দো বলে, ও আর আমি একসাথে একটু দুষ্টামি করছিলাম। তখন রিন বলে, দেখ নিনা কিন্তু ওই টাইপের মেয়ে না, তুই কিন্তু ওকে কষ্ট দিস না, আর আমি খুশি হব যদি তুই ওর কাছ থেকে দূরে দূরে থাকিস। তখন আন্দো একটু রেগে যায় আর ওকে বলে, নিনা তোর কি হয়? কিছুই হয় না, তাহলে তুই এইসব বলার কেউ না, আমি ওর সাথে কি করব না করব ওইটা আমার ব্যাপার। যাই হোক, দুই বন্ধুর মধ্যে একটু তর্কাতর্কি হয়ে যায়। দেখা যাচ্ছে রিন একটু জেলাসি ফিল করছে নিনাকে নিয়ে। যাই হোক, সারাদিন যতবারই নিনা রিনের কাছে আসে রিন ওকে ইগনোর করে, যে বিষয়টা হিরোইন খেয়াল করে আর ওর খুব খারাপ লাগে। ও বুঝতে পারে না রিন ওর উপর কেনই বা রেগে আছে। এদিকে ওরা তিনজন একসাথে বসে কাজ করছিল, যেখানে হিরোইন রিনের সাথে একটু কথা বলার চেষ্টা করলে রিন ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। আর যেহেতু ওর মন খুবই নরম ছিল আর ও খুব সিধা সাদা মেয়ে ছিল, ও সেখানেই কান্না করে দেয়। ওকে কান্না করতে দেখে আন্দোর একটু ভালো লাগছিল না। আন্দো ওকে জড়িয়ে ধরে এবং ওর কপালে চুমু দেয়। এখানে নিনা ওকে ধাক্কা মারে আর ওকে বলে, তুমি এমনটা কেন করলে? এ বলে ও কান্না করতে করতে সেখান থেকে দৌড়ে পালায়। আর আন্দো পিছন থেকে চিৎকার করতে থাকে, আই এম সরি, আমি এমন কিছুই করতে চাইনি। আর এইদিকে রিন এই সব কিছু শুনে নেয়। রিন নিনাকে নিয়ে পাশের একটি ক্লাসরুমে গিয়ে ওকে এইভাবে ধরে রাখে যেন আন্দো ওদের দুজনকে খুঁজে না পায়। এদিকে আন্দো চিৎকার করে করে খুঁজছিল চারপাশে যে নিনা, আই এম সো সরি, আমি বুঝতে পারিনি। আর এইদিকে নিনা তো রিনের বুকের মধ্যে ছিল,
ওর হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। এখানে নিনা রিনকে বলে আন্দো এখান থেকে চলে গেছে, কিন্তু এই কথা শোনার পরেও রিন ওকে ছাড়ছিল না, ওইভাবেই ধরে রেখেছিল। অনেক সময় হয়ে যায়, দেন রিন ওকে ছেড়ে দেয়। এখান থেকে রিন চুপ করে চলে যাচ্ছিল, তখন নিনা ওর পিছনে এসে বলে তুমি আমাকে ইগনোর কেন করছো? আমি যদি তোমাকে বিরক্ত করে থাকি আমাকে মুখের উপরে বলে দাও, আমি আর তোমাকে জ্বালাতন করব না। তখন রিন বলে হ্যাঁ তুমি ঠিক ভেবেছ, এমনটাই। এখানে নিনা অনেক কষ্ট পায় আর হাসি মুখে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আর আমি তোমার সামনে আসবো না। এ বলে ও সেখান থেকে চলে যায়। এদিকে আমরা বুঝতে পারি রিন কথাটা মন থেকে বলেনি, রাগের মাথায় বলে ফেলেছে। এদিকে রিন এবং আন্দো যখন একসাথে আবারও কাজ করছিল, রিন ওকে জিজ্ঞেস করে তুই ওর সাথে এমন কি করেছিস যে ও কান্না করতে করতে পালালো? তখন আন্দো বলে আমি তো ওকে কিস করে ফেলেছিলাম, আমি আসলে নিজেকে সামলাতে পারিনি। এমন কথা শুনে রিন অনেক রেগে যায় এবং ওর কলার ধরে বলে তোকে বলেছিলাম না তুই যেমন টাইপের মেয়ে ভাবছিস ও তেমন টাইপের না। তখন আন্দো বলে আরে আমি জানি ও অমন টাইপের মেয়ে না, কিন্তু আমার ভুল হয়ে গেছে, আমি সেই মুহূর্তে নিজেকে সামলাতে পারিনি। আর তুই ওকে ইগনোর করছিস বলেই তো ও কান্না করেছিল, আমি তো ওকে সান্ত্বনা দিতে চেয়েছিলাম। চুমা দিয়ে সান্ত্বনা দিতে হয়। আচ্ছা যাই হোক, পরের দিন যখন নিনা স্কুলে আসে তখন মেয়েরা ওর সাথে আবারও মজা নিচ্ছিল, ওকে নানান কথা বলে চেতাচ্ছিল যে কত বড় সাহস, রিনের মতো হ্যান্ডসাম ছেলেকে এই মেয়ে নাকি প্রপোজাল দিয়েছে। ভাবা যায় একবার ওকে নিজের চেহারা দেখেছে। ঠিক তখন রিন পেছন থেকে বলে ওঠে তোমরা একবারও নিজের চেহারা দেখেছো? তোমরা যে কত বিচ্ছিরি দেখতে, আর তুমি সেটা বলো না কেন যে তুমি আমাকে প্রপোজাল দিয়েছিলে আর আমি তোমাকে মুখের উপর রিজেক্ট করে দিয়েছিলাম? এমন কথা শুনে মেয়েগুলো খুবই লজ্জা পায় এবং সেখান থেকে পালায়। আর নিনা হা করে দেখতে থাকে। নিনা রিনকে জিজ্ঞেস করে আচ্ছা এজন্য কি তুমি আমাকে ইগনোর করছিলে যে মেয়েগুলো আমাকে বুলি করছে বলে? আচ্ছা 1 মিনিট দাঁড়াও। এ বলে ও দৌড়ে সেই মেয়েগুলোর কাছে আসে এবং তাদেরকে বলে দেখো আমরা কাউকে পছন্দ করলে এতে হাসাহাসি করার কিছুই নেই, ওরা আমাকে পছন্দ নাও হতে পারে, এটাই তো স্বাভাবিক। সবার সবাইকে পছন্দ হবে এমনটা তো না, তাই না? আমি কখনো তোমাদের নিয়ে হাসাহাসি করব না, আর তোমরাও নেক্সট টাইম আমাকে নিয়ে কখনো হাসাহাসি করো না। মেয়েগুলো খুব অবাক হয়ে যায় যে এত সরল সোজা মেয়েও কত ইজিলি কথাগুলো বলে ফেললো। যাই হোক, হিরোইন রিনের কাছে আসে আর ওকে বলে আই এম সরি, আমি চাই না এসব বিষয়ে তুমি আমাদের বন্ধুত্বটা নষ্ট করে দাও, আমরা কি আগের মতো বন্ধু হয়ে থাকতে পারি? তখন রিন হাসি দেয় অফকোর্স, কেন না, ক্লাস শেষে দেখা হচ্ছে, এ বলে ও চলে যায়। আর নিনা অনেক খুশি হয়ে যায়, ও খুব খুশিতে ক্লাসের দিকে ছুটতে থাকে। ঠিক তখন আন্দো ওর কাছে আসে, ওর কাছে ক্ষমা চায়। তখন নিনা বলে আমি তোমাকে মাফ করে দিয়েছি কারণ আজ আমার মুড ভালো। তখন আন্দোকে জিজ্ঞেস করে কি এমন হয়েছে তুমি এত বেশি খুশি? তখন নিনা বলে রিনের সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আন্দো ওকে জিজ্ঞেস করে তার মানে কি তোমরা সম্পর্কে চলে এসেছো? তখন নিনা বলে আরে না তেমন কিছু না, আমাদের বন্ধুত্ব ঠিক হয়ে গেছে। এইখানে আন্দো পিছন থেকে নিনাকে বলে ওঠে নিনা আমি তোমাকে খুব পছন্দ করি। তখন নিনা ঘুরে বলে দেখো প্রেম নিয়ে মজা করতে হয় না, এই বলে ও সেখান থেকে চলে যায়। এদিকে আন্দো বোধাই হয়ে যায়, ও কি বলবে বুঝতে পারে না কারণ ও কথাটা মন থেকে বলেছে, বাট নিনা ওকে সিরিয়াসলি নেয়নি। এদিকে ক্লাস শেষ হয়ে গেলেও নিনা বেঞ্চ থেকে উঠছিল না, সেখানে বসে পড়তে থাকে। তখন রিন ওর কাছে আসে আর ওকে বলে তুমি এখনো ক্লাস থেকে কেন বের হচ্ছ না, বাড়ি যাবা না? তখন নিনা বলে আমাকে অনেক পড়তে হবে, আমি ম্যাথে খুব খারাপ রেজাল্ট করেছি, আমাকে এই পরীক্ষাটা আবারও দিতে হবে। তখন রিন বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমার সাহায্য করব। এমন কথা শুনে নিনা অন্যদিকে তাকিয়ে খুব মিষ্টি একটা হাসি দেয়। ব্যাস রিন ওর পাশে বসে এবং ওকে পড়াতে শুরু করে। গাইস আপনারা যাই বলেন না কেন, গল্পটা অ্যাজ একটা ফার্স্ট লাভ হিসেবে বা ফার্স্ট সম্পর্কে যেমনটা ঘটে বা এমন অনেক সময় ঘটে যে আমরা একজনকে ভালোবাসি, সে আবার আরেকজনকে ভালোবাসে, সে আবার আরেকজনকে ভালোবাসে, লাইক এরকম হয়ে যায় না? হয়, বেশিরভাগ মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে কি একদম রিয়ারলি হয়। যাই হোক, আজকের এই গল্পটা একদম শুরু থেকে শুরু, মানে একটা সম্পর্কের একদম শুরু থেকে শুরু। গল্পটা দেখতে ভালো লাগছে কারণ অ্যাজ আমাদের হিরোইন খুবই ভোলা আর খুব কিউট। তাছাড়া গল্পের মধ্যে যেভাবে প্রেজেন্টেশন দেওয়া হচ্ছে বা যেভাবে গল্পটাকে সাজানো হচ্ছে, যারা ফার্স্ট টাইম কোনো সম্পর্কে আছেন তারা হয়তো বা এই গল্পটাকে খুব বেশি করে এনজয় করতে পারবেন। যাই হোক, ভিডিওটাতে লাইক করে দেন আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইখানে রিন যখন নিনাকে পড়াচ্ছিল তখন রিন অনেকটা নিনার কাছে চলে আসে আর ওকে ধরে ধরে বোঝাচ্ছিল। যে সময় নিনা পড়ায় মনোযোগ না দিয়ে রিনের দিকে হা করে তাকিয়েছিল।
যাই হোক, অনেকটা সময় রিন ওকে বোঝায়, ওর সব প্রবলেম সলভ করে দেয়। এতে নিনাও ম্যাথের মধ্যে একটু কনফিডেন্স পায়। যাই হোক, পরের দিন সকালবেলা ওরা দুজন স্টেশনে বসেছিল, যেখানে সামনেই মায়ুর একটা বড় করে পোস্টার লাগানো ছিল। নিনা ওর ব্যাগ থেকে অনেকগুলো চকলেট বের করে এবং রিনকে বলে, তুমি কোনটা খাবা, কোনটা তোমার পছন্দ। তখন রিন সেখান থেকে একটা চকলেট নিয়ে নেয় এবং সেটা খেতে শুরু করে, আর নিনা ওর দিকে হা করে তাকিয়ে থাকে। এখানে রিন নিনাকে বলে, আসলে আমার চকলেট খুব পছন্দ, কিন্তু মায়ুর জন্য আমি চকলেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি, কারণ ওকে এজেন্সি থেকে বলেছে মিষ্টি কোনো রকম কোনো খাবার খাওয়া যাবে না। যেহেতু ও একজন মডেল, তাই ওর এইসব কিছু বারণ রয়েছে। যেহেতু ও চকলেট খেতে পারবে না, তাই আমিও চকলেট খাওয়া বাদ দিয়ে দিয়েছি। এদিকে ক্লাস শেষ হলে আন্দো এবং আমাদের নিনা একসাথে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসছিল। ঠিক তখন আন্দো ওকে বাধা দেয় আর ওকে বলে, তুমি এভাবে কষ্ট পাও, এটা দেখতে আমার একদমই ভালো লাগে না। তখন নিনা বলে, আমাকে নিয়ে তোমাকে ভাবতে হবে না। তখন আন্দো বলে, হ্যাঁ, এটা আমি অনেকবার ট্রাই করেছি, বাট তারপরেও আমার তোমাকে নিয়েই ভাবতে হয়। তখন নিনা বলে, কিন্তু কেন? তখন আন্দো বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি কোনো মজা করছি না, আমি আসলেও তোমাকে অনেক ভালোবাসি। তুমি কিছু সময় আমার সাথে কাটাও, ঠিক তোমার আমাকে খুব ভালো লাগবে। তখন নিনা বলে, আই এম সরি, আমি কাউকে ভালোবাসি, এই অবস্থায় আমি তোমার সাথে ডেটে যেতে পারবো না। তখন আন্দো বলে, কেন তুমি বুঝতে পারছো না? ও তো শুধুমাত্র তোমাকে বন্ধু মনে করে, তাছাড়া ওর কাছে তোমাকে নিয়ে তেমন কোনো গুরুত্ব নেই। ও ওর গার্লফ্রেন্ডের জন্য পাগল। তুমি কেন বুঝতে চাইছো না? ও কখনোই তোমাকে ভালোবাসবে না, ও অলরেডি অন্য কাউকে ভালোবাসে। তখন নিনা বলে, ওর আমাকে ভালোবাসতে হবে না, আমি কোনো এক্সপেকটেশন রাখি না ওর কাছে। ও যেভাবে আছে আমি সেভাবে ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছি। আমি জানি অনেকেরই নিনার উপর রাগ হচ্ছে, কারণ রিন অলরেডি কাউকে ভালোবাসে, কারোর সাথে সম্পর্কে আছে, তারপরেও মেয়েটা ওর পিছনেই পড়ে আছে। জাস্ট এতটুকু জিনিস হয়তো বা আপনাদের অনেকেরই খারাপ লাগছে বা রাগ হচ্ছে। আপনারা যদি বাইরের ছেলেদের উপর ক্রাশ খান, মেয়েদেরকে পছন্দ করেন, তাহলে ওদের কালচারও আপনাদেরকে মেনে নিতে হবে। ওদের কোনো রুলস নেই, কোনো নিয়ম নেই, ওরা যাকে ইচ্ছে তাকে পছন্দ করতে পারবে, যাকে ইচ্ছে ভালোবাসতে পারবে, যাকে ইচ্ছা তার সাথে থাকতে পারবে। আর ওদের মধ্যে বিয়েটাও তত জরুরি না। অ্যাজ এ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হিসেবেও অনেকে দেখেন 4-5 বাচ্চা জন্ম দিয়ে রেখে দিছে, এরকম। তো ওদের কালচারটা আপনাদেরকে মেনে নিতে হবে। বাট এমন না যে গল্পটা খারাপ, গল্পটা ভালো যদি ওদের কালচার থেকে আপনি দেখেন। সো আমরা গল্পতে ব্যাক করি। এইদিকে নিনা ওদের স্কুলের একটি বিড়ালকে আদর করছিল, যা দেখে রিন ওর কাছে চলে আসে। রিন দেখতে থাকে নিনা বিড়ালটার সাথে খেলছে, খুব আনন্দ করছে। ওরও ইচ্ছে হয় বিড়ালটাকে ধরার, তখন ও নিনার কাছ থেকে বিড়ালটা চায়। যখনই নিনা বিড়ালটা দিতে নেয়, তখন বিড়ালটা লাফ দিয়ে নিচে নেমে পড়ে। ঠিক ওই পর্যায়ে নিনা বিড়ালটা ধরতে গেলে ভুলবশত রিনের সাথে ওর কিস হয়ে যায়। এইখানে রিন বারবার করে নিনার কাছে সরি বলছিল। তখন নিনা বলে, হ্যাঁ আমি বুঝেছি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এই বলে ও লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর এইদিকে আমরা আন্দোকে দেখতে পাই, যে কিনা দূর থেকে দাঁড়িয়ে এসব কিছু দেখছিল। ওর কাছে একদমই ভালো লাগে না, খুব খারাপ লাগে ওর। এইদিকে নিনা অনেক খুশি ছিল যে রিন ওকে কিস করেছে। ওর বুকের ভিতর ঢুপঢুপ 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 করতেছিল। যাই হোক, রাতের বেলা ওরা ক্লাস শেষ করে যখন বাড়ির দিকে রওনা হচ্ছিল, তখন রিনা এবং আন্দো একসাথে যাচ্ছিল। আন্দো এখানে নিনাকে বাই বলে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পর নিনার খুব ঠান্ডা লাগছিল, অনেক বেশি শীত করছিল। তখন আন্দো পিছন থেকে এসে ওর গায়ে ওর মাফলারটা দিয়ে দেয়, আর নিনাকে বলে, আমি আমার ভালোবাসার মানুষের খুব কেয়ার করি, আমি কিন্তু সব মেয়ের এমনভাবে কেয়ার করি না। এমন কথা শুনে নিনা ওর দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রিন এবং নিনাকে একটা ট্রেনে দেখতে পাই। ওরা দুজন একে অপরের পাশেই বসেছিল, যেখানে নিনা ঘুমাচ্ছিল। ও একটা পর্যায়ে ঘুমাতে ঘুমাতে ঢুলে একটা লোকের উপর মাথা রেখে বসে। তখন রিন লোকটাকে সরি বলে এবং নিনাকে সোজা করে দেয়। এই পর্যায়ে নিনা ঢুলে আবারও ওর কাঁধে মাথা রেখে ঘুমাতে শুরু করে। ঠিক তখন মাইকে অ্যানাউন্স হয় রিন যে স্টেশনে নামবে সেই স্টেশন চলে এসেছে। এখানে রিন ওর স্টেশনে নামে না, কারণ নিনা ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়েছে। ও এখানে ঘুমানোর অ্যাক্টিং করে যেন নিনা বুঝতে না পারে ও জেগেছিল। যখন ওর স্টেশন পার হয়ে যায়, তার কিছুক্ষণ পরেই নিনার ঘুম ভাঙে। তখন নিনা বলে, তোমার স্টেশন চলে গিয়েছে, তুমি কেন উঠলে না, কেন নামলে না? এখন তো তোমাকে অনেক ঘুরে আসতে হবে।
তখন রিন বলে, আমি আসলে তোমার সাথে সাথে ঘুমিয়ে পড়েছিলাম। তখন নিনা বলে, চুপ, একদম মিথ্যা কথা বলবে না। আমি জানি আমি ঘুমিয়ে পড়েছিলাম বলে তুমি তোমার স্টেশনে নামোনি। তখন রিন বলে, আরে হয়েছে হয়েছে, তোমাকে এতটা ভাবতে হবে না, এমনিতে অনেক রাত হয়ে গেছে, আমি তোমাকে তোমার বাড়ি অবধি পৌঁছে দিব। ওরা যখন নিনার স্টেশনে চলে আসে তখন রিন একটু তাড়াহুড়া করে নিচে নেমে পড়ে। নিনা পিছন থেকে ওকে ডাকে এবং নিজেও তাড়াহুড়া করে সেখান থেকে নামতে নেয়। একটা পর্যায়ে ওর পা পিছলে ও নিচের দিকে পড়ে যেতে নেয়। তখন রিন ওকে ধরে ফেলে। এই পর্যায়ে ওরা দুজন একে অপরের সাথে খুব কাছাকাছি হয়ে যায়। রিন নিনাকে জিজ্ঞাসা করে, তুমি এমন কেন, যেখানে সেখানে পড়ে যাও? তখন নিনা বলে, আই এম সো সরি, আসলে আমি তোমার সাথে যখন থাকি তখন কেন যেন একটু বাচ্চা টাইপের হয়ে যায়, কোনো কিছুরই খেয়াল থাকে না আমার। এখানে নিনা ওর কাছ থেকে দূরে সরার চেষ্টা করে, কিন্তু রিন ওকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল। কিছুক্ষণ পর রিন ওকে ছেড়ে দেয়। নিনা খুব লজ্জা পাচ্ছিল। এখানে আমাদের বদমাইশ রিন নিনাকে বলে, আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, আমি এখান থেকেই ফিরে চলে যাব। কিছু দূর গিয়ে ও ওর গার্লফ্রেন্ড মায়ুকে কল করে এবং দেখা করার জন্য বলে। অন্যদিকে আমরা দাইকি এবং সায়ুরিকে দেখতে পাই, যেখানে দাইকি সায়ুরিকে বলছিল, আমি তোমার ভালোবাসার মূল্য দিতে পারবো না, আমি হয়তোবা তোমাকে আর সময় দিতে পারবো না। আমার বাবা মা এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাচ্ছে, তাই আমাকে তাদের সাথে যেতে হবে। সায়ুরি একটু মন খারাপ করে এবং ওকে নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসে আর ওকে বলতে শুরু করে, কোনো সমস্যা নেই, আমি তোমাকে অনেক ভালোবাসি। আমাদের হয়তোবা সবসময় দেখা হবে না, সবসময় কথা বলা হবে না, কিন্তু হ্যাঁ, আমরা দুজনই একে অপরের জন্য অপেক্ষা করব, মাঝে মাঝে দেখা করব, একসাথে কিছু সময় কাটাবো। এখানে দাইকি অনেকটা অবাক হয়ে যায় যে মেয়েটাকে ও এই অবধি কখনো তেমন একটা গুরুত্ব দেয়নি, কখনো তাকে খুশি করেনি, তারপরেও মেয়েটা ওকে এত বেশি ভালোবাসে। এখানে দাইকি খেয়াল করে সায়ুরির খুব ঠান্ডা লাগছে। ও নিজের জ্যাকেটটা খুলে সায়ুরির গায়ে পরিয়ে দেয় আর সায়ুরিকে বলে, তুমি যেহেতু আমাকে এত ভালোবাসো, আমিও চেষ্টা করব তোমাকে ভালোবাসার। দেন দাইকি সায়ুরিকে একটা গিফট দেয় আর ওকে বলে, এটা আমাদের ক্রিসমাস গিফট। তখন সায়ুরি বলে, এটা এখন কেন দিচ্ছ, ক্রিসমাসের সময় দিও। তখন দাইকি বলে, তখন আমি হয়তোবা তোমাকে এই গিফটটা দিতে পারবো না, তাই আগে আগে দিয়ে দিচ্ছি, কারণ এইটাই আমাদের শেষ দেখা। এখানে সায়ুরির মনটা খারাপ হয়ে যায়, হয়তোবা আর কখনোই ওদের দেখা হবে না। এদিকে দাইকি আমাদের নিনার সাথে দেখা করে এবং ওকেও গুড বাই জানায় যে কাল সকালে ওর পরিবারের সাথে এখান থেকে চলে যাচ্ছে। তখন নিনা বলে, তুই খুব খারাপ রে, তোর মধ্যে মায়া দয়া ভালোবাসা বলতে কিছুই নেই। আর হ্যাঁ, তুই কি এখনো বাচ্চা যে তোর ফ্যামিলির সাথে থাকতে হবে? তারা চলে যাচ্ছে, যাক, তোর কেন যেতে হবে? সেই মেয়েটার কথা কি একবারও ভেবেছিস যে কিনা তোকে অনেক ভালোবাসে? তুই কি তার ভালোবাসার মূল্য এই দিবি? আমার তো ইচ্ছে করছে তোর সাথে বন্ধুত্বই নষ্ট করে দেই। যে কিনা ভালোবাসার মূল্য দিতে জানে না, সে বন্ধুত্বের মূল্যে কি করে দিবে? এখানে দাইকি ওর এতগুলো কথা শুনে অনেক অবাক হয়ে যায় এবং ও ডিসাইড করে ও সায়ুরির সাথে কথা বলবে। অন্যদিকে আমরা মায়ু এবং রিনকে দেখতে পাই, ওরা দুজন একটা বেঞ্চে বসেছিল। এখানে মায়ু বলছিল, তোমার সাথে এইখানেই আমার প্রথম দেখা হয়েছিল। একদিন আমার বাবা আমার মার সাথে খুব ঝগড়া করে এবং তারা ডিসাইড করে তারা একে অপরকে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমি অনেক কষ্ট পাই, কারণ আমি আমার বাবা মা দুজনকে ভালোবাসি। তারা যদি আলাদা হয়ে যায় তখন আমার জীবনটা দুই ভাগ হয়ে যাবে, হয়তো বা বাবার আদর থেকে বঞ্চিত হব, আর না হয় মার আদর থেকে বঞ্চিত হব, কিন্তু আমার দুজনকে একসাথে চাই। তখন আমি এইখানে এসে অঝরে কান্না করছিলাম। ঠিক ওই দিন এখানে অনেক রাত হয়ে যায়, যার কারণে সিকিউরিটি গার্ড এসে আমাকে বলছিল এখানে একা থাকা নিষেধ, আর অনেক রাত হয়ে গেছে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু এই জায়গাটা আমার খুব পছন্দের ছিল। ঠিক তখন আমি তোমাকে দেখতে পাই আর সিকিউরিটি গার্ডকে বলি, এ আমার বয়ফ্রেন্ড, এর সাথে আমি এখানে এসেছি, আর এখান থেকেই আমাদের প্রথম দেখা, প্রথম পরিচয়। আমি তোমার কাছে সব কিছু শেয়ার করি। তখন তুমি আমাকে বলেছিলা তুমি আমার খারাপ সময়ের সাথী হবা। তখন আমি বলেছিলাম, হ্যাঁ, তুমি আমার খারাপ সময়ের সাথী, কিন্তু ভালো সময়ের নয়। এমনও হতে পারে যখন আমার ভালো সময় আসবে তখন আমি তোমাকে ছেড়ে চলে যাব। আমার মনে হয় আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ কাল সকালে আমি এই শহর ছেড়ে চলে যাচ্ছি। এইদিকে পরের দিন সকালবেলা দাইকি সায়ুর সাথে দেখা করে এবং ওকে বলে, আই এম সো সরি, আমি আসলে বুঝতে পারিনি, আমি তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভেবেছিলাম, আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আরেকবার আমাকে সুযোগ দাও, আমি আর কখনো এমনটা করব না। তখন সায়ুরি ওর কাছ থেকে সেই গিফটটা বের করে দাইকিকে দিয়ে বলে, আমি তোমাকে ক্ষমা করতে পারি যদি এই গিফটটা তুমি আমাকে ক্রিসমাসের দিন দাও।
দাইকি বুঝতে পারে যে সায়রি ওকে ক্ষমা করে দিয়েছে। ব্যাস, এখানে ওরা দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে। এইদিকে মায়ু যেখানে শুটিংয়ে ছিল তখন ওর ম্যানেজার ওর কাছে এসে বলে, ম্যাম, আপনার অনেক বড় একটা অপরচুনিটি এসেছে। যদি এইটা আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনার ক্যারিয়ার নিয়ে আর আপনাকে ভাবতে হবে না। 24শে ডিসেম্বর আপনার একটি শুটিং রয়েছে, সেটা যদি আপনি অ্যাটেন্ড করেন তাহলে আপনাকে আর পিছনে তাকাতে হবে না। এখানে মায়ু ভাবতে থাকে 24শে ডিসেম্বর তো ক্রিসমাসের দিন, ওই দিন কি ও রিনের সাথে কাটাবে নাকি ওর ক্যারিয়ারের দিকে ফোকাস করবে? ও একটু ভাবনায় পড়ে যায়। এদিকে নিনা এবং রিন একসাথে বাড়ি ফেরার সময় নিনা দেখতে পায় রিনের মনটা খুব খারাপ। ও রিনকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার, মন খারাপ কেন? তখন রিন কিছুই বলে না, চুপ করে থাকে। নিনা কথাটা ঘুরিয়ে বলে, তুমি কাজে কেন আসছো না? তখন রিন বলে, কারণ আমি কিছুটা সময় একা থাকতে চাই। তখন নিনা আবার বলে, আচ্ছা ক্রিসমাসের দিন তোমার কি প্ল্যানিং রয়েছে? তখন রিন বলে, পুরোটা দিন আমি মায়ুকে দিতে চাই। আসলে রিন ব্রেকআপের জন্য মন খারাপ করে আছে, আর ও এটা মনে করছে ও যদি মায়ুকে বেশি বেশি সময় দেয় তাহলে হয়তো মায়ু ওকে ছেড়ে চলে যাবে না। ও ঠিকভাবে মায়ুকে সময় দিতে পারছে না বলে মায়ু ওর সাথে ব্রেকআপ করতে চাচ্ছে। তাই ও ডিসাইড করে ও সবকিছু বাদ দিয়ে এখন শুধুমাত্র মায়ুকে সময় দিবে। ওর এমন অ্যাটিটিউডওয়ালা কথাবার্তা শুনে নিনার কাছে খুব খারাপ লাগে, কিন্তু নিনা বিষয়টা বুঝতে পারে যে রিনের মন খারাপ রয়েছে। এদিকে নিনা যে রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টে একটা ছেলে ছিল, দেখতে খুবই হ্যান্ডসাম। ছেলেটা নিনার সাথে হেসে হেসে কথা বলছিল, যে জিনিসটা আনন্দ খেয়াল করে এবং ওই ছেলের কাছে এসে বলে, কিরে তুইও কি নিনার উপর ক্রাশ খেয়েছিস নাকি? তখন সেই ছেলেটা বলে, আরে না, নিনাকে তো আমি আমার বড় বোনের মতো মনে করি, সে খুব ভালো। আচ্ছা, আপনি আমাকে এই কোয়েশ্চেন কেন করলেন? আপনি কি নিনাকে পছন্দ করেন? তখন আনন্দ লজ্জা পায় এবং সেখান থেকে কেটে পড়ে। এদিকে নিনা মন খারাপ করে বসেছিল। তখন আনন্দকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তখন নিনা বলে, তুমি আসলে ঠিক কথা বলেছিলে, রিনের কাছে আমি শুধুমাত্রই ওর বন্ধু, ও আমাকে নিয়ে একটুও ভাবে না। তখন আনন্দ বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম তুমি আমাকে চুজ করো, আমি তোমাকে খুব যত্নে রাখবো, পৃথিবীর সব থেকে দামি জিনিসের মতো তোমাকে আগলে রাখবো, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন নিনা ওকে সরি বলে। অন্যদিকে মায়ু এবং দাইকির বাবা মা দুজনেই দুজনার পথে চলে যাচ্ছিল। এখানে ওরা দুই ভাই বোন ডিসাইড করে ওরা এই শহরে থাকবে এবং এখান থেকে পড়াশোনা করবে। এইখানে মায়ু ওর বাবাকে জিজ্ঞেস করে, তোমরা দুজন যেহেতু একে অপরকে ডিভোর্স দিয়ে দিয়েছো, তাহলে একে অপরকে কেন বিয়ে করেছিলে, কেন ভালোবেসেছিলে? তখন ওর বাবা বলে, তুমি এখনো ছোট, যখন তুমি বড় হবা তখন তুমি বুঝবা যে যদি তুমি কাউকে ভালোবাসো তার সাথে তুমি সারা জীবন কখনোই থাকতে পারবে না, আর ভালোবাসলেই যে একসাথে থাকতে হয় এমনটাও না। এই কথাগুলো ভিতরে গেঁথে যায়। মায়ুর খুব মন খারাপ ছিল, এজন্য ও রিনের সাথে দেখা করতে সেই শপে চলে আসে, যেই শপে রিন, নিনা এবং আনন্দ একসাথে কাজ করে। ও সেখানে এসে দেখতে পায় নিনা রিনের কলার ঠিক করে দিচ্ছে, আর রিন নিনার দিকে তাকিয়ে আছে, আর নিনাও খুব আদর যত্নে ওকে গুছিয়ে দিচ্ছিল। নিনা সেখান থেকে চলে যাওয়ার পরেও রিন নিনার দিকে এক নজরে তাকিয়েছিল আর মিটি মিটি হাসছিল। এই বিষয়গুলো দেখে মায়ুর খুব খারাপ লাগে। ও বুঝতে পারে ও ছাড়াও অন্য কেউ রয়েছে রিনের খেয়াল রাখার মতো। এইদিকে ক্যাফেতে ওদের কাজ শেষ হয়ে গেলে নিনা এবং রিন একসাথে বাড়ি যাওয়ার জন্য দাঁড়িয়েছিল। তখন নিনা বলে, আমি ক্যাফেতে কিছু রেখে চলে এসেছি, আমার সেটা আনতে যেতে হবে, তাহলে তুমি আজকে চলে যাও, আমি পরে আসছি। আর হ্যাঁ, তোমাকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, হয়তো বা আমাদের আর দেখা হবে না। তখন রিন ওকে হ্যাপি নিউ ইয়ার বলে। নিনা হাঁটতে থাকে আর বলতে থাকে, ও আগের মতো আমার সাথে কথা বলে না, আগের মতো আমার সাথে নর্মাল বিহেভ করে না, ও অনেকটা বদলে গিয়েছে। যাক, ও বদলে গেলে কি হবে, ওর প্রতি আমার ভালোবাসা কখনো বদলাবে না, আমি আজও সে আগের মতোই ওকে ভালোবাসি। অন্যদিকে রাতের বেলা মায়ু রিনকে ডেকে নিয়ে আসে ঠিক সেই জায়গায় যেখান থেকে ওদের সম্পর্ক শুরু হয়েছিল। এখানে মায়ু কান্না করতে করতে রিনকে বলে, আজকে আমার বাবা মা দুজনেই আলাদা হয়ে গেছে, কিছুদিন পর আমার বাবা আরেকটা বিয়ে করতে চলেছে, দেখো সব কিছু একটু একটু করে বদলে যাচ্ছে, আমাদেরকেও নিজেকে বদলাতে হবে। জানো, আগে আমার বাবা মা আলাদা হবে এই কথাটা ভাবলেই আমার খুব খারাপ লাগতো, আমি অনেক কষ্ট পেতাম, কিন্তু এখন আমার একটুও খারাপ লাগছে না, একটুও কষ্ট হচ্ছে না, কারণ এখন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি, মানিয়ে নিয়েছি। ঠিক তোমাকেও মানিয়ে নিতে হবে। আমি ঠিকভাবে তোমাকে সময় দিতে পারি না, ঠিকভাবে তোমার খেয়াল রাখতে পারি না, সবসময় কাজের ব্যস্ততায় থাকি। আমার মনে হয় একটা মানুষকে
ভালোবাসার নাম দিয়ে বেঁধে রাখা, তাকে সময় না দেওয়া, এটা আমার কাছে মনে হয় তার উপর জুলুম করা হচ্ছে। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। আমি চাই তুমি এমন কারো সাথে থাকো যে তোমার খেয়াল রাখবে, তোমাকে ভালোবাসবে, সারা জীবন তোমার সাথে থাকবে, মাঝপথে তোমাকে ছেড়ে যাবে না। আমি তোমাকে বলেছিলাম না তুমি আমার দুঃখের সাথী, হয়তো বা সুখের সাথী নয়। ঠিক আসলেও আমি তোমাকে আমার নিজের স্বার্থে ব্যবহার করেছি। আমি তোমার ভালোবাসার যোগ্য না, আমাকে ক্ষমা করে দিও। এইখানে রিন কান্না করতে থাকে, কারণ মায়ু ওর সাথে ব্রেকআপ করে নিয়েছে। এখানে মায়ু ওর গালটা ধরে আর ওকে বলে, তুমি একদমই কান্না করবে না। আমি যতদিন তোমার সাথে ছিলাম তোমাকে ভালোবেসেছি, বাট এখন আমি নিজের স্বার্থে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি। ব্যাস, মায়ু ওর বাড়িতে চলে আসে। কান্না করতে করতে ঘরের ভিতরে ঢুকে ওর ভাই ওকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর, এত কান্না কেন করছিস? তখন মায়ু ওর ভাইকে সব কিছু খুলে বলে যে ও রিনের সাথে ব্রেকআপ করে নিয়েছে, ও বড় একটা সিদ্ধান্ত নিয়েছে, ও এখন ওর ক্যারিয়ারে ফোকাস করবে। এদিকে পরের দিন নিনা স্কুলে আসলে সায়রির কাছ থেকে জানতে পারে রিন এবং মায়ুর মধ্যে ব্রেকআপ হয়ে গেছে। নিনা ভাবতে থাকে ওদের সম্পর্কটা তো কতটা সুন্দর ছিল, একে অপর সাথে কতই না খুশি ছিল, কেন এমনটা হলো ওদের মাঝে? কেনই বা মায়ু ওকে ছেড়ে চলে গেল? এদিকে নিনার কাছে একটা ছেলে আসে আর ওকে বলে, ভ্যালেন্টাইন চলে এসেছে, তুমি কি কাউকে চকলেট দিবে না? তখন নিনা বলে, না পছন্দের মানুষকে চকলেট দিব, না বন্ধুকে চকলেট দিব, কাউকেই চকলেট দিব না। যে বিষয়টা সাইড থেকে রিন শুনে নেয়। আর ওই ছেলেটা গিয়ে আন্দোকে বলে, না উনি কাউকেই চকলেট দিবে না। আসলে আন্দো জানতে চাচ্ছিল নিনা ভ্যালেন্টাইনে কাউকে চকলেট দিবে কিনা। আজ সেই দিন, হ্যাঁ আজকের দিনে ভালোবাসার কাপলরা একে অপরকে প্রপোজাল দেয়। হ্যাঁ, আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, মানে ভালোবাসার দিবস। যাক, এই দিনে জাপানিজের কালচারে ভালোবাসার মানুষ একে অপরকে চকলেট দেয়, বন্ধুরাও দেয় একে অপরকে। এইখানে আন্দো নিনাকে এসে একটা চকলেট দেয়, যেটা নিনা অ্যাকসেপ্ট করে না। তখন আন্দো জোর করে ওকে চকলেটটা ধরায় আর ওকে বলে, অ্যাজ এ লাভার হিসেবে নয়, ভালো বন্ধু হিসেবে তোমাকে দিচ্ছি, এটা তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। এ বলে ও সেখান থেকে দৌড়ে পালায়। দেন ও ওর কাজে চলে আসে, যেখানে হঠাৎ করে একটা মেয়ে চলে আসে। আসলে এই মেয়ের নাম হচ্ছে মাউ। মাউ আসলে আন্দোর আগের স্কুলের ক্লাসমেট ছিল। মাউ আন্দোকে খুব পছন্দ করত, প্রায় অনেক সময় আন্দোর পিছনে ও ঘুরেছে। তখন আন্দো মাউকে রিজেক্ট করেছে বারবার, কিন্তু ফাইনালি ওকে এত বছর পর সামনে দেখে ও অনেক বেশি অবাক হয়ে যায়। মাউকে দেখে আন্দো নিজের কথা ভাবতে থাকে যে ও কতবারই না নিনাকে প্রপোজাল দিয়েছে, কিন্তু নিনা ওকে সববারই রিজেক্ট করেছে। ফাইনালি ও মাউকে বুঝতে পারে যে মাউ আসলে কেমনটা ফিল করছে। যাই হোক, অন্যদিকে আমরা নিনাকে দেখতে পাই যে কিনা পুরো স্কুলে হেঁটে বেড়াচ্ছিল রিনকে চকলেট দিবে ভেবে, কিন্তু কোনোভাবেই ও দিতে পারছিল না, ওর সাহসে কুলাচ্ছে না। ফাইনালি স্কুল ছুটি হলে ওরা দুজন ট্রেনের জন্য একটি বেঞ্চে বসে অপেক্ষা করছিল। এইখানে নিনা সাহস করে চকলেট বের করে এবং রিনকে বলে, তুমি আমাকে ম্যাথে অনেক সাহায্য করেছো, তোমার জন্য আমি এক্সামে পাশ করেছি, তাই এই চকলেটটা তোমার জন্য। তখন রিন সেই চকলেটটা অ্যাকসেপ্ট করে। এইখানে নিনা ভাবতে থাকে যে আমি যদি ডিরেক্টলি ওকে চকলেট দিতাম তাহলে ইনডিরেক্টলি এটা ওকে আবারও প্রপোজাল দেওয়া হতো, আর আমি চাই না ও এই মুহূর্তে এমন কিছু ফিল করুক, তাই আমি বিষয়টাকে ঘুরিয়ে ওর হাতে চকলেটটা দিলাম। এইদিকে আমাদের রিন সেই চকলেটটাকে দুই ভাগ করে এবং ও নিজে নিনাকে চকলেটটা হাতে ধরায়, এইটা তোমার জন্য, আসো আমরা মিলে ঝিলে খাই। এই কথা শুনে নিনা অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ নিনা তো এক হিসেবে ওকে প্রপোজাল দিয়েছে, আর অন্যদিকে রিন ওকে চকলেট দিল, মানে রিন ওকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। নিনা অনেক খুশি হয়ে যায়। ওরা দুজন ট্রেনে যাবে না ভেবে চেরি ব্লসমের একটি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। এইখানে রিনের মাথায় কিছু পাপড়ি এসে পড়ে। তখন নিনা খুব আদরের সাথে সেই পাপড়িগুলো সরিয়ে দেয়, যে জিনিসটা পিছন থেকে আন্দো খেয়াল করে। আন্দোর খুব খারাপ লাগে, জেলাসি ফিল হয়। ও তাড়াতাড়ি রাস্তা থেকে কিছু পাপড়ি উঠিয়ে ওর মাথায় দেয় এবং দৌড়ে নিনার কাছে চলে আসে আর ওকে বলে, আমার মাথায় পাপড়ি পড়েছে, এগুলো একটু সরিয়ে দাও তো। তখন রিন কি করে, জোরে একটা ফু দেয়, যার সাথে সাথে সেই সব পাপড়িগুলো উড়ে চলে যায়। আর আন্দো অনেক রেগে যায়, কারণ ও চেয়েছিল নিনা ওকে আদর করে ওর মাথা থেকে সেই পাপড়িগুলো সরিয়ে দিবে, কিন্তু এখানে তেমন কিছুই হয় না। নিনা হাসতে থাকে আর আন্দো আর রিন একে অপরের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে। এখানে ওরা তিনজন একে অপরের সাথে মিটিমিটি হেসে হাঁটছিল। আন্দো গোল গোল ঘুরে ঘুরে বলছিল, আজকে আমি খুব খুশি। তখন নিনা বলে, আজকে আমিও খুব খুশি। সাথে রিনও বলে,
আজকে আমিও খুব খুশি। সো গাইস, আপনারাও খুশি হয়ে যান কারণ গল্পটা এখানেই শেষ হয়ে যাচ্ছে। সো এই গল্পের সিজন 2 আছে, আপনারা যদি চান আমি আপনাদের জন্য সিজন 2 এক্সপ্লেন করতে পারি, বাট হ্যাঁ, এর জন্য আমাকে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করে দিতে হবে। ঠিক শুনেছেন, এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট হলেই আমি পরবর্তী দ্বিতীয় সিজন নিয়ে আসব। আসলে গল্পটা জাপানিজ গল্প ছিল, যে কারণে আপনাদের কাছে একটু অন্যরকম লাগতে পারে। আপনারা তো সবসময় কোরিয়ান গল্প দেখেন, তাই আজকে একটু জাপানিজ গল্প দেখাতে আপনাদের গল্পটা একটু অন্যরকম লাগতে পারে, বা কালচার বাকি অনেক কিছু আছে যেটা পরিবর্তন হয়েছে, যে কারণে একটু অন্যরকম লাগতেই পারে। বাট আমার কাছে খুব ভালো লেগেছে কারণ আমি রেগুলারই জাপানিজ গল্পগুলো দেখি, বেশিরভাগই রিয়েল লাভ স্টোরি থেকে নেওয়া হয়, এজন্য অনেকটা সুন্দর হয়, খুব ভালো লাগে। সো আপনাদের ভালো লাগলে কমেন্ট বক্সে জানান। আর হ্যাঁ, পরবর্তী আমি কোন গল্পটা এক্সপ্লেইন করব আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে। চ্যানেলে নতুন হলে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট ফ্যামিলির একজন সদস্য হতে হবে। 2 লক্ষ সাবস্ক্রাইবার হতে খুবই কম সাবস্ক্রাইবার লাগে। এক্সপ্লেইন বাই টিস এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কমেন্ট বক্সে হাই হ্যালো বলুন। আল্লাহ হাফিজ, বাই বাই, লাভ ইউ অল।